হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সেফটি ভালভ তত্ত্ব নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টার আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হচ্ছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া কি রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে সেফটি ভালভ তত্ত্ব নিয়ে। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে বলা যায় যে সেফটি ভালভ তত্ত্ব হলো ভারতের যে প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে বা বলা যায় যে সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন হিসেবে 1885 খ্রিস্টাব্দে যে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এই কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে কিন্তু একাধিক মতবাদ প্রচলিত রয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতবাদ হলো এই সেফটি ভালভ তত্ত্ব। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে প্রথমতম বলা যায় যে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বেও কিন্তু একাধিক সংগঠন গড়ে উঠেছিল, কিন্তু সেই সংগঠনগুলি রাজনৈতিক উদ্দেশ্যে গড়ে উঠলেও ক্রমে সেগুলি কিন্তু ধর্মীয় বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে। ঠিক আছে, তো এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার কি করে, 1857 খ্রিস্টাব্দের আরো পরবর্তীকালে বিভিন্ন আইন জারি করে ভারতীয়দের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করে বা তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। ঠিক আছে, যেমন আর্মস অ্যাক্ট বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তো বলা যায় যে 1857 খ্রিস্টাব্দের পর ব্রিটিশ সরকার একের পর এক আইন জারি করে ভারতীয়দের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে বা দমিয়ে রাখার চেষ্টা করে বা তাদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করে। তো এই পরিস্থিতিতে কিসের প্রয়োজন ছিল? একটি রাজনৈতিক সংগঠনের, যে রাজনৈতিক সংগঠন ভারতীয়দের হয়ে ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ কাজ করবে। ঠিক আছে, যার ফলে একদিকে যেমন ভারতীয়দের মঙ্গল হবে, ঠিক তেমনি অন্যদিকে ব্রিটিশ সরকারের যে শাসন সেই শাসন কিন্তু দীর্ঘায়িত হবে। ঠিক আছে, তো এই প্রয়োজন থেকে গড়ে উঠেছিল কি ভারতীয় জাতীয় কংগ্রেস। ঠিক আছে, প্রথম রাজনৈতিক সংগঠন। তো এর পূর্বেও সংগঠন ছিল, কিন্তু সেগুলো মূলত ধর্মীয় বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছিল। ঠিক আছে, তো দেখো এই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে বিভিন্ন মতবাদ প্রচলিত রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো এই সেফটি ভালভ তত্ত্ব। ঠিক আছে, তো দেখো এই মতবাদের ক্ষেত্রে বলা হয়েছে যে জাতীয় কংগ্রেস গঠনের পরিকল্পনায় সর্বাধিক ব্যক্তিত্ব হলেন ভারতীয় সিভিল সার্ভিস হতে অবসরপ্রাপ্ত স্কটল্যান্ডের অক্টোভিয়াম হিউমের। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে অক্টোভিয়াম হিউম বা বলা যায় যে হিউম যে ছিলেন তিনি ছিলেন স্কটল্যান্ডের একজন হচ্ছে যে সিভিল সার্ভেন্ট। ঠিক আছে, তো বলা যায় যে এই যে অবসরপ্রাপ্ত স্কটল্যান্ডের একজন হচ্ছে যে ব্যক্তি অলান অক্টোভিয়াম হিউম। ঠিক আছে, তো তিনি ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ একজন হচ্ছে যে বলা যায় যে তিনি একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। ঠিক আছে, তো রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট। তো তার অবদান শ্রেষ্ঠ। ঠিক আছে, বা বলা যায় যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় তার ভূমিকায় হচ্ছে যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। তো এই যে মতবাদ, এই মতবাদ সেফটি ভালভ তত্ত্ব নামে পরিচিত। ঠিক আছে, তো দেখো এই মতবাদ সম্পর্কে বিস্তারিতভাবে বলা যায় যে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত হিউম ভারত সরকারের সচিব পদে নিযুক্ত থাকার সময় বহু সরকারি দলিলপত্র দেখে সিদ্ধান্তে আসেন যে সরকারের দমন নীতির ফলে ভারতের দরিদ্র মানুষ ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। অপরদিকে মধ্যবিত্ত শ্রেণীর একাংশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। তো 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত হিউম যখন ভারতের বা বলা যায় যে ব্রিটিশ সরকারের সচিব পদে নিযুক্ত ছিলেন, সেই সময়কালে তিনি বিভিন্ন সরকারি দলিলপত্র দেখে বুঝতে পারেন যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে বা বলা যায় যে ভারতীয় দরিদ্র সাধারণ মানুষ কিন্তু ক্ষোভে বা তাদের মধ্যে ক্ষোভ পুঁজিভূত হয়েছে। ঠিক আছে, এবং অপরদিকে বলা যায় যে
মধ্যবিত্ত শ্রেণীর একাংশ কি হয়ে পড়েছে, ব্রিটিশ সরকারের প্রতি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। ঠিক আছে, তো এই হতাশার ফলে তারা যে কোনো সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। ঠিক আছে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের মতো। ঠিক আছে, তো এই কথা তিনি বুঝতে পারেন কখন, 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি যখন ব্রিটিশ সরকারের সচিব পদে নিযুক্ত ছিলেন। ঠিক আছে, বা ভারতের সচিব পদে নিযুক্ত ছিলেন সেই সময়কালে তিনি এই অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারেন। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে তাই ভারত থেকে ব্রিটিশ বিরোধী মনোভাব দূর করতে সচেষ্ট হন এবং তিনি বড় লর্ড ডাফরিনের কাছে রাজনৈতিক আন্দোলনমূলক সমিতি গঠনের প্রস্তাব দেন। তো হিউমের নিজের কথায় ভারতের সেই সময় ব্রিটিশ হচ্ছে যে নীতির প্রতিক্রিয়া হিসেবে যে তীব্র মনোভাব দেখা দেয় তার নিরাপদ বহিরাগত করার জন্য, এখানে বহিরাগত হবে, বহিরাগত করার জন্য একটি সেফটি ভালভ বা নিরাপদ ভালভের প্রয়োজন। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা যায় যে তিনি যখন সচিব পদে নিযুক্ত ছিলেন তখন তিনি বিভিন্ন সরকারি দলিলপত্র দেখে বুঝতে পারেন যে ব্রিটিশ সরকারের একের পর এক জারি করা আইনের ফলে ভারতীয়দের মধ্যে কি ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। ঠিক আছে, বা তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, ফলে তারা যে কোনো সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কি করতে পারে, বিদ্রোহ করতে পারে 1857 খ্রিস্টাব্দের মতো। ঠিক আছে, তো এই বিদ্রোহ দূর করার জন্য একটি কিসের প্রয়োজন, রাজনৈতিক সংগঠনের প্রয়োজন। ঠিক আছে, যে রাজনৈতিক সংগঠন কি করবে, ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ হয়ে ভারতীয়দের মঙ্গল সাধনের জন্য কাজ করবে। ঠিক আছে, বা ভারতীয়দের দাবি দাওয়া হচ্ছে যে আদায়ে সক্ষম হবে। ঠিক আছে, বা চেষ্টা করবে। তো এই বিষয়ে সম্পর্কে তিনি বড়লাট ডাফরিনের কাছে হচ্ছে যে আলোচনা করেন। ঠিক আছে, এবং বড়লাট ডাফরিনের সহায়তায় দেখো বলা হয়েছে যে এই উদ্দেশ্যে বা এই যে আন্দোলন হওয়ার যে আশঙ্কা, এই আশঙ্কা দূর করার উদ্দেশ্যে তিনি সমিতি গঠনের পরিকল্পনা নেন। ঠিক আছে, সমিতি অর্থাৎ রাজনৈতিক সংগঠন গঠনের পরিকল্পনা নেন কে, হিউম। ঠিক আছে, তো যার ফলে জাতীয় কংগ্রেস কি হয়, স্থাপিত হয়। ঠিক আছে, তো এই যে তিনি সমিতি গঠনের পরিকল্পনা নেন, পরবর্তীকালে লর্ড ডাফরিনের হচ্ছে যে সঙ্গে আলাপ আলোচনার পর এই পরিকল্পনা থেকেই কি হয়, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় বলে কে এই মতবাদের ভিত্তিতে বলা হয়েছে। ঠিক আছে, তো তিনি এখানে হবে যে বড়লাট ডাফরিন। ঠিক আছে, তো আচ্ছা এক মিনিট, তো দেখো বলা হয়েছে যে তিনি বড়লাট ডাফরিনের সঙ্গে সাক্ষাৎ করে এর ব্যবস্থা করেন এবং ঐতিহাসিক, এখানে হবে রজনী পাম দত্ত, মনে করেন যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে, ঠিক আছে, ব্রিটিশ সরকার এক অবশ্যম্ভাবী বিদ্রোহ দমন করতে সমর্থন হয়েছিল। ঠিক আছে, তো এই যে বিদ্রোহ হওয়ার আশঙ্কা, তিনি এই অভিজ্ঞতা প্রথমে হচ্ছে যে নিজস্ব অভিজ্ঞতা অর্জন করেছিলেন এই বিষয়ে। ঠিক আছে, এরপর তিনি ডাফরিনের সঙ্গে পরামর্শ করেন বা আলাপ আলোচনা করেন এবং সমিতি গঠনের তিনি হচ্ছে যে পরিকল্পনা নেন এবং এই পরিকল্পনার পরেই তিনি একটি রাজনৈতিক সংগঠন হিসেবে জাতীয় কংগ্রেস কি করেন, প্রতিষ্ঠা করেন বা স্থাপিত হয় বলে এই মতবাদের ভিত্তিতে বলা হয়েছে। সুতরাং এই মতবাদ অনুযায়ী অর্থাৎ সেফটি ভালভ মতবাদ অনুযায়ী যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন কে, হিউম। ঠিক আছে, অ্যালান অক্টেভিয়াম হিউম। ঠিক আছে, তো তিনি এই যে সেফটি ভালভ বা নিরাপদ ভালভের প্রয়োজনের জন্যই, অর্থাৎ ভারতীয়রা যে বিদ্রোহ করতে পারে এই পরিস্থিতিতে একটা সেফটি ভালভ হিসেবে তিনি কি করেছিলেন, এই রাজনৈতিক সংগঠন বা সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন হিসেবে কংগ্রেস স্থাপনা করেছিলেন। ঠিক আছে, তো এই মতবাদী কি নামে পরিচিত, সেফটি ভালভ মতবাদ নামে পরিচিত। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তো কোর্স স্ট্রাকচারটা আমি আগেই আলোচনা করে দিয়েছি। আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।